আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমাদের ওই দিন আমরা শুধু এইটুক দেখছিলাম। হ্যাঁ, এইটুকের মধ্যে আমি বলছিলাম যে আরো কিছু অপশন আছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। অপশনগুলো কোথায় ছিল? এই যে অ্যারো চিহ্নর মধ্যে বলছিলাম যে যে কোনো কিছু করি না কেন অ্যারোর মধ্যে কিছু আরো কিছু জিনিস লুকায়িত থাকে। সেই জিনিসগুলো একটু অ্যাডভান্স লেভেলের। ওই অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো সেগুলো আমরা পরে দেখবো। এই মুহূর্তে আমাদের ওইটা দেখার দরকার নেই। হ্যাঁ, আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে প্রাইমারিলি ফ্রি হ্যান্ডে কাজ করার মতো উপযোগী হওয়া। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে এই সাইডের যেগুলো আছে এর মধ্যে আমরা কয়েকটা জিনিস অবশ্য দেখে ফেলছিলাম। সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে ফন্টটা কিভাবে চেঞ্জ করে, ফন্ট সাইজটা কিভাবে চেঞ্জ করে। না না, তো এই দুইটা জিনিস আমরা অলরেডি দেখে ফেলছিলাম। এই দুইটা একেবারে প্রাইমারি জিনিস ছিল। আজকে আমরা দেখব এখানে প্রচুর অপশন আছে, ভালো ভালো অপশন, এবং ফরম্যাটিং এর জন্য, কাজ করার জন্য এইটুক যদি কেউ ভালোভাবে শেখে তাহলে সে এমএস ওয়ার্ডে মোটামুটি সে বলা যায় যে যে কোনো কাজ করতে পারবে। ছোটখাটো একটা মাস্টার। হ্যাঁ, ছোটখাটো একটা মাস্টার। ওইটা দিয়েই অনেকে মানে অফিস আদালতে যারা কাজ করে, আপনি বিলিভ করবেন না যে 99% মানুষ এইটুকের কাজই জানে, এরপরে আর জানে না। হ্যাঁ, একেবারে 99%। হ্যাঁ, এরপরে জানে না বা দরকার হয়ও না। মোটামুটি সিস্টেমটা এমন ভাবে করে রাখছে যে তুমি প্রাইমারি 2-3টা স্টেপ যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি কাজ করার উপযোগী হয়ে যাবে। তো যেহেতু আমরা শিখতে আসছি সেই ক্ষেত্রে আমরা ওই রকম ভকর চক্কর শিখবো না। আমরা শিখবো যে আমরা যেন কইরা আরো আমরা এইটা শেখার আগে আমরা এই 4টা জিনিস একটু শিখবো। এই 4টা জিনিস শেখার জন্য আমাদের বেশ কিছু টেক্সটের দরকার হবে। আমরা কি বলছিলাম যে এখানে যত লেখালেখি আছে সবকিছুরে আমরা বলবো হচ্ছে কি টেক্সট, তাই না? তো টেক্সটের দরকার হলে আমরা যে কোনো এক জায়গা থেকে কিছু লেখালেখি নিয়ে আসি। হ্যাঁ, কিছু লেখা নিয়ে আসি, যে কোনো এক জায়গা থেকে আমি কপি করে কিছু লেখা নিয়ে আসি। ওই লেখাগুলো আইনে আমরা ওইখানে পেস্ট করব। আমরা তো জানি না কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়। তো আমরা উইন্ডোজের যে কোনো জায়গা থেকে যদি টেক্সট থাকে, লেখা থাকে, সেগুলারে শুধুমাত্র কি এই ক্লিক করে ড্রাগ করা। এই যে আমরা যে করতেছি না, এটাকে বলা হয় হচ্ছে কি ক্লিক এন্ড ড্রাগ। হ্যাঁ, ক্লিক করে ড্রাগ করলে আমরা হচ্ছে গিয়ে এটা যদি এখন রাইট ক্লিক করি তাহলে কপি আসবে। এই কপির উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমরা কি করব, এই মাইক্রোসফট ওয়ার্ড যেখানে আছে সেখানে নিয়ে আমরা পেস্ট করব। এটা আসলে পেস্ট আসার কথা আসলে হয়তো এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে তো এখানে অনেক সময় মানে প্রবলেম করে। বুঝছিস তো, ওটা হ্যাং হয়ে যাচ্ছে, পুরোটা হ্যাং হয়ে যাচ্ছে, হইতে পারে অনেক সময়। কারণ কম্পিউটার এমন একটা মানে আজব চিড়িয়া, ও কখন কি রকম আচরণ করে এটা বোঝাটা খুব কষ্টকর। হ্যাঁ, এবং কেনই করে সেটাও অনেক সময় আমরা পাজল হয়ে যাই। এই যে এখন আবার আসছে, কাজ কিন্তু আমরা একই কাজ করছি, তখন আসে নাই, এখন আসে। কিবোর্ডে তো কন্ট্রোল সি। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এখন আমরা এই দুইটা প্যারা আমরা এখানে কপি করে নিয়ে আসছি। মানে একটু দেখো ভাই, ওইগুলো আমি সব বলে দিব। হ্যাঁ, দুইটা প্যারা আমরা এখানে কপি করে নিয়ে আসছি। এই দুইটা প্যারা দিয়ে আমরা এই জিনিসটা একটু শেখার চেষ্টা করব। হ্যাঁ, এইখানে যে জিনিসটা বুঝাচ্ছে, হ্যাঁ, এই যে দাগ দাগ এগুলা বুঝাচ্ছে যে এক একটা লাইন, এক একটা লাইন। তো এইখানে সে বলছে যে তুমি যদি এইটা সিলেক্ট অবস্থায় থাকে, এখন সিলেক্ট অবস্থায় কোনটা আছে ভাই? ওই 4টার মধ্যে যেটা একটু অন্য কালার হয়ে আছে। হ্যাঁ, সব সময় খেয়াল করবেন যেটা একটু অন্যটার থেকে অন্য কালার, যেমন এই যে এইটা, তার মানে এই মুহূর্তে এইটা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে যেটা একটু অন্য কালার আমরা বুঝে দেব যে ওইটা সিলেক্ট হয়ে আছে। তাহলে এইটা সিলেক্ট হয়ে আছে। তো এইটা সিলেক্ট হয়ে থাকলে এইটার মানে এটার যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে গিয়ে যে ও অলওয়েজ লাইনগুলারে বাম দিক থেকে সমান রাখবে, বাম দিকে অ্যালাইন রাখবে, এবং ডান দিকে ছোট হোক বড় হোক সেটা তার দেখার বিষয় না। আবার যদি এইটা দেই তাহলে সে কি করবে দেখেন, এটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল, না ডান দিকে না, ও হচ্ছে গিয়ে ঠিক মাঝখান থেকে সমান রাখবে, দুই পাশে ছোট বড় হোক সে সেটা দেখবে না। এটার বলা হচ্ছে গিয়ে সেন্ট্রাল অ্যালাইন। হ্যাঁ, এই যে দেখো সেন্ট্রাল লেখা হচ্ছে, সেন্ট্রাল। আর এইটা হচ্ছে গিয়ে কি রাইট অ্যালাইন, এটা ডান দিকে সমান থাকবে, বাম দিকটা এলোমেলো হয়ে যাবে। আর এটার নাম হচ্ছে গিয়ে জাস্টিফাই। এই জিনিসটা আবার একটু কন্ট্রাডিক্টরি। এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা লাইন যে সে সমান রাখবে, তুমি যাই লেখো না কেন অটোমেটিক সে প্রত্যেকটা লাইন সমান করে। হ্যাঁ, এখন আমরা যদি এটা দেখি, এটা অলওয়েজ
ডিফল্ট ভাবে এটা থাকে। ডিফল্ট জিনিসটা কি, যে আমরা কোনো একটা প্রোগ্রাম খুললে যেই অবস্থাতে প্রোগ্রামার করে রাখছে ওই প্রোগ্রামটা, সেই অবস্থাটাই হচ্ছে গিয়ে ডিফল্ট অবস্থা। আচ্ছা, তো আমরা ডিফল্ট ভাবে এসে সবসময় কি থাকে, লেফট অ্যালাইন থাকে। হ্যাঁ, তো এই জিনিসটারে আমরা যদি এখন রাইট অ্যালাইন করতে চাই, আমরা বলছি যে কোনো জিনিসের আমরা ফরম্যাট করি, এডিট করি, যাই করি না কেন, করার জন্য আমাদেরকে অবশ্যই ওই লেখাটুকুকে সিলেক্ট করে নেওয়া হচ্ছে গিয়ে সবচেয়ে গুড প্র্যাকটিস। হ্যাঁ, এছাড়াও হবে বিভিন্ন ওয়ে আছে, বা এমনিতেও এটা হয়ে যাবে। তো আমরা কি করব, যেহেতু আমরা প্রথম দিকে শিখতেছি, আমরা পুরোটাকে সিলেক্ট করে নিব, টান দিয়ে সিলেক্ট করব। অথবা কি করব, আমরা ওই দিন বলছিলাম কার্সরটা যে কোনো এক জায়গায় রেখে আমরা হচ্ছে গিয়ে শিফট চাপ দিয়ে যদি আমরা নিচের দিকে যাই, তাহলে এক লাইন করে সে সিলেক্ট হবে। অথবা আমরা কি করতে পারি, আমরা এই শিফট চাপ দিয়ে ধরে এই লেফট আর রাইট অ্যারো কি যদি চাপ দেই, সে আস্তে আস্তে এক অক্ষর করে সিলেক্ট হতে থাকবে। তো সেটা না করে আমরা একবারে এইভাবে সিলেক্ট করে ফেলতে পারি, অথবা মাউস দিয়ে ধরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ। হ্যাঁ, এটা করলে আমাদের হয়ে যাচ্ছে। এরপরে আমরা যে কাজটা করব, আমরা এখন ইমপ্লিমেন্টেশনে যাব, যে আসলে কিরকম হয় তার অবস্থাটা। তো এটা বোঝার জন্য আমরা এই লেখাগুলোর সাইজটা আরেকটু বড় করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। পুরো একটা ইয়ের মধ্যে আছে, পেজের মধ্যে। এখন এই অবস্থা দেখো, যে এখন বোঝা যাচ্ছে যে লেফট সাইডটা সমান, রাইট সাইডটা হচ্ছে গিয়ে কিছুটা ছোট বড় হয়ে যাচ্ছে, এলোমেলো। হ্যাঁ, তো এই এলোমেলোটাকে যদি আমরা এই রাইটটা দিই, রাইট দিলে কি হবে, রাইট সাইডটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক থাকবে। এবং হচ্ছে গিয়ে তখন লেফট সাইডটা দেখেন যে এলোমেলো। যদি আমরা সেন্টার দিই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখেন, মাঝখান থেকে সে সবকিছু অ্যালাইন করে নিচ্ছে। হ্যাঁ, এর পরের গুলা সে ডাইনে বামে দেখবে না। আর যদি আমরা জাস্টিফাই দিতাম, তাইলে কি হইতো, দুই লাইনের প্রত্যেকটা জিনিস সমান। হ্যাঁ, এই বামে এবং ডানে হ্যাঁ প্যারা আসছে, এবং এইটাই দেখতে সুন্দর লাগে। অফিসিয়ালি আমরা এই কাজটাই বেশি করি। রাইট অ্যালাইন তো সম্ভবত আরবি ভাষা ছাড়া কোনো দরকার নাই না। এখন এইখানে আবার কথা আছে। হ্যাঁ, তোমার অনেক সময় অনেক কাজে অনেক কিছু দরকার হইতে পারে। তুমি একটা ডিজাইন করতেছো, এটা লেখা শুরু হবে হচ্ছে গিয়ে বাম দিক থেকে। হ্যাঁ, তুমি ডান দিকের এইটা খেয়াল করো না, মানে হচ্ছে গিয়ে অনেক সময় ক্যালেন্ডারে দেখবা, বা হচ্ছে গিয়ে অনেক ডিজাইন করে, যে ধরো যে এই ইয়েটা এই দিক থেকে শুরু হয়েছে, সে তখন এই বাম পাশ থেকে শুরু করছে, আর এই পাশে হয়তো ছবি। হ্যাঁ, এই দিকটারে সে অ্যালাইন করছে, এইদিকে কি হয়েছে না হয়েছে সেটা খেয়াল রাখে। তো ওই সব জিনিসটাই শিখে রাখা লাগে। তো এখন আমরা যদি লেখার শুরু থেকে আমরা যদি এই জিনিসটা চিন্তা করতাম, যেমন আমরা হচ্ছে গিয়ে কি নিচের পেজে যাব কিভাবে, যদি এন্টারটা চাপ দিতে থাকি, একটা করে লাইন নিচে যাইতে থাকবে। হ্যাঁ, একটা করে লাইন। তো আমাদের কি হয়েছে, এখন দ্বিতীয় পেজ আসছে। তো দ্বিতীয় পেজে আসার পরে আমরা যখন কোনো কিছু লেখা শুরু করব, মানে এখন আমি টেক্সট লিখবো, হাতে লিখবো, তো তখন আমি অবশ্যই জাস্টিফাইয়ে কখনোই দিয়ে রাখবো না। আমি নরমালি আমাদের যে এইটা শুরু হয় লেফট অ্যালাইন, এইখানে দিয়ে যদি শুরু করি, তাহলে কি হয় দেখেন, লেখাগুলো শুরু হচ্ছে লেফট থেকে, মানে এটার অরিজিনটা লেফট থেকে শুরু হচ্ছে। যদি আমরা এই জিনিসটাকে রাইট অ্যালাইন দিতাম, আমি বেশি কাট করে ফেলছি। হ্যাঁ, যদি রাইট অ্যালাইন থাকতো, তাহলে আমি যদি লেখা শুরু করতাম, তাহলে শুরু হচ্ছে কোন দিক থেকে, দেখছেন, মানে অরিজিনটা কিন্তু ওই দিক থেকে। তাহলে জিনিসটা কি হলো, যে আমার এই রাইটটা দরকার হয় কোন ভাষার ক্ষেত্রে, আরবি। শুধুমাত্র আরবি ভাষাতেই হচ্ছে গিয়ে ডান দিক থেকে শুরু হয়, বাম দিকে শেষ হয়। হ্যাঁ, এবং এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে আদি ভাষা। আর যদি আমরা সেন্টার অ্যালাইন দিতাম, দেখেন এখন বুঝতে পারবেন যে সেন্টার অ্যালাইনটা কি। দেখেন সে লেখা শুরু হচ্ছে আর দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। আমি যদি আবার এন্টার দিয়ে আরেক লাইনে নেই, কি হবে, ওই লাইনেও মাঝখান থেকে শুরু হবে, দুই দিকে শেষ হবে। তার মানে লেখার অরিজিনটা ঠিক মাঝখান থেকে। তাহলে এই তিনটাই হচ্ছে গিয়ে বেসিক জিনিস। আর ওইটা হচ্ছে গিয়ে যে আমরা যখন অনেক লেখা লিখবো, এটা এক লাইন দুই লাইনের ক্ষেত্রে তুমি জাস্টিফাইটা বুঝবা না। যখন আমরা অনেক লেখা লিখবো, তখন যদি আমাদের এই সমন্বয়টা দরকার হয়, দেখতে সুন্দর দরকার হয়, তখন আমরা কি করবো, জাস্টিফাই দিয়ে রাখবো। জাস্টিফাই দিয়ে রাখলে আমাদের দেখতে সুন্দর লাগবে। তো জাস্টিফাই যখন আমরা দিব, তোমার কাছে মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এই যে মাঝখানে যে ফাঁকাগুলা ছিল, সেগুলো কই গেল। আমরা তো যখন কোনো কিছু লেখি, সাপোজ আমরা এখানে কোনো কিছু লিখলাম, হ্যাঁ, এখানে ধরো যে এটা লিখলাম, তারপরে আবার ফাঁকা দিলাম, তো আমরা যতগুলা স্পেস বার চাপবো এইটা, ততগুলা ফাঁকা হবে। হ্যাঁ,
এটা তো মনে হয় জানেন, এগুলো বোঝানোর দরকার নাই। তাহলে এইখানে যে ফাঁকাগুলা ছিল আমরা যখন জাস্টিফাই করলাম তখন ওই ফাঁকাগুলা কোথায় গেল? সে তো লাইন একটাও বাড়াইলো না, তাহলে ফাঁকাগুলা গেল কই? হ্যাঁ, আমরা যদি এইখানে জাস্টিফাই করি তাহলে আমরা দেখবো যে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এইখানে পরিবর্তন হইলো, তাহলে ফাঁকা জায়গাগুলা গেলটা কোথায়? হ্যাঁ, ফাঁকা জায়গাগুলা কোথায় গেল? দেখছো আমি সিলেক্ট করলাম না, শুধু এটার মধ্যে এই প্যারার মধ্যে কার্সর রাখলাম, আমি জাস্টিফাই দিলে অটোমেটিক পুরো প্যারাটা জাস্টিফাই হচ্ছে। কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করবা না, তোমরা প্র্যাকটিস করবা সিলেক্ট করে তারপরে। তো এখন এই জায়গাগুলো হচ্ছে গিয়ে কি, যখনই আমরা জাস্টিফাই দেই এবং তার মধ্যে যে জায়গাগুলো থাকে, কম্পিউটারের নিজস্ব কিছু হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্সি আছে। প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু হচ্ছে গিয়ে মানুষ যেরকম বুদ্ধিমত্তার পরিচয় দেয়, কিরকম, যেমন তোমার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তুমি সেটার একটা অ্যাকশনে যাইতে পারলা, তোমার কেউ থাপ্পড় দিতে তুমি আর একটা থাপ্পড় দিলে, এটা কিন্তু কাউকে বলে দিতে হবে না, অথবা তুমি চুপ থাকলা জায়গা বুঝে। তো ওর মধ্যে এরকম একটা ইন্টেলিজেন্সি আছে প্রোগ্রামের মধ্যে। সে যখনই তুমি জাস্টিফাইয়ে দিবা তখন সে কি করবে, তার এই যে ভেতরের যে জায়গাগুলো আছে, এই এই যে যেমন ধরেন যে সবচেয়ে বেশি ফাঁকা এইখানটাতে, হ্যাঁ, এই লাইনটার দিকে একটু খেয়াল করেন যে এখন লেখাগুলো কত কম্প্যাক্ট অবস্থায় আছে, একটা আরেকটার সাথে জড়াজড়ি করে, তখন সে কি করবে, এর মধ্যে অটোমেটিক নিজে থেকে একটা স্পেস ক্রিয়েট করবে। হ্যাঁ, অটোমেটিক নিজে থেকে একটা স্পেস ক্রিয়েট করছে, দেখছেন এখন ফাঁকা হয়ে গেছে। স্পেস ক্রিয়েট করে সে কি করছে, ডান বামটারে মিলাইছে, মাঝখানে কতটুকু ফাঁকা দিতে হয়েছে এক লাইনে সেটা আমাদের বলে দিতে হয় নাই। হ্যাঁ, সে নিজের মতো করে ফাঁকা দিচ্ছে। দেখেন যে এইখানে যতটুকু ফাঁকা, এইখানে কিন্তু আবার ততটুকু ফাঁকা নাই। বাট হওয়ার কথা ছিল কি, যে প্রত্যেকটা আমরা যখনই কোনো কিছু লেখি, যেমন হচ্ছে কি আমি যদি এইখানে এটা লিখি যে মাই নেম ইজ, হ্যাঁ, ধরেন যে আমি এটা লিখলাম, তো আমরা করি কি সাধারণত প্রত্যেকটা ওয়ার্ড লেখার পরে একটা করে স্পেস, একটার বেশি না। আমি যদি একটার বেশি দেই তাহলে কিন্তু না, খারাপ লাগবে কি, এইখানেই কিন্তু অনেক সময় দেখবেন যে একটা সবুজ দাগ দেখাবে। হ্যাঁ, সবুজ দাগ দেখাবে, এই যে এখানে দেখতেছেন না লাল দাগ দেখাচ্ছে, এই লাল দাগের অর্থ হচ্ছে গিয়ে আপনি যে ওয়ার্ডটা লিখছেন সেই ওয়ার্ডটা লেখা ভুল। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ইংলিশ ডিকশনারিতে নাই, অথবা ওর মধ্যে যে ডিকশনারি দেওয়া আছে সেই ডিকশনারিতে এই জিনিসটা নাই। হ্যাঁ, তো দেখেন আমি আরিফ লিখছি, আসলে কি আরিফটা ভুল? আরিফটা ভুল না। তাহলে কি হচ্ছে যে এই আরিফ নামটা সে হচ্ছে গিয়ে তার ডিকশনারিতে খুঁজে পাচ্ছে না, যে জন্য সে আমাকে ইন্ডিকেট করতেছে যে তোমার এই আরিফ নামটা কিন্তু ভুল। আর যখন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হবে তখন সে হচ্ছে গিয়ে নিচে একটা সবুজ দাগ দেখাবে। হ্যাঁ, এই সবুজ দাগটা দেখা আমরা বুঝে নিব যে আমার ভুল আছে। হ্যাঁ, ভুল আছে, গ্রামাটিক্যাল ভুল। হ্যাঁ, ওয়ার্ড ভুল থাকলে হচ্ছে গিয়ে সে দেখাবে, সে ধরতেছে না। অনেক সময় এরকম হয় মিস্টেক, যে হচ্ছে গিয়ে ভেতরে আবার ফাংশন আছে, ওইগুলোতে গিয়ে সেট করে দিতে হয়। যখন তোমরা নতুন করে করবা এমএস ওয়ার্ড, যারা ভেতরে কখনো চেঞ্জ করো নাই তাদেরটা দেখবা যে সবুজ দাগ দেখাবে। আমারটার মধ্যে কখন কি করতে গিয়ে কি করি তার কোনো ঠিক ঠিকানা নাই, এই জন্য অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। হ্যাঁ, তো তাহলে হচ্ছে কি আমরা যদি সবুজ দাগ দেখি তাহলে ধরে নিব যে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে। তো আমরা যখনই একটার জায়গাতে দুইটা স্পেস দিব, কম্পিউটার তখনই ধরে নিবে যে সে গ্রামাটিক্যালি মিস্টেক করছে, কারণ ফাঁকা কখনো আপনি রাখতে পারবেন না। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একেবারে এটা ধ্রুব সত্য যে আপনি একটার বেশি স্পেস কখনো ইউজ করবেন না। তো এই জিনিসটু খেয়াল থাকলে আমাদের মোটামুটি এই আইডিয়াটা আশা করা যায় যে পুরোপুরি ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার হলে এখন আমরা এইখানটাতে আবার একটু ফিরে আসি। এই জিনিসটা আমরা দেখছিলাম যে কিভাবে ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে হয় বা ফন্ট গুলা চেঞ্জ করতে হয়। ফন্টের বিভিন্ন রকম লেখার যেই আচার আচরণ আকৃতি আমরা ইচ্ছা করলে সেইগুলাকে খুব সুন্দরভাবে চেঞ্জ করে আমাদের পছন্দসই আমরা যে কোনো ফন্ট দিয়ে এখানে কাজ করতে পারবো। আর এইটা হচ্ছে গিয়ে কি সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কিসের সাইজ? ফন্টের সাইজ। আমরা ইচ্ছা করলে ফন্টের সাইজটাকে ছোট বা বড় করতে পারবো। এখন এখানে একটা সুন্দর কাহিনী আছে। কাহিনী হচ্ছে গিয়ে দেখেন যে এখানে লেখা শুরু হয়েছে হচ্ছে গিয়ে ৮ থেকে, শেষ হয়েছে হচ্ছে গিয়ে ৭২ গিয়ে। তো তার মানে কি এর মধ্যে কি আর কোনো নাই, লেখা নাই? বা আমার যদি আরো ছোট দরকার হয় বা আরো বড় দরকার হয় আমি কি লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। হ্যাঁ,
এখন এইখানে দেখেন যে আমাদের এই লেখাটা আছে কি 20 ফন্টে আছে এবং হচ্ছে গিয়ে ফন্ট সাইজ 20 আর ফন্টের নাম হচ্ছে গিয়ে এটা। তো এইখানে আমরা এটাকে চেঞ্জ করি, হ্যাঁ আমরা ফন্ট সাইজ চেঞ্জ করলাম। এখন আমাদের মনে হচ্ছে কি যে এই সাইজটারে আমার হয়তো আরো বড় করা লাগবে। বড় কত, আমি সর্বোচ্চ বড় এখানে 72, যদি 72 দেই এই হয়, আমি চাইতেছি আরো বড় হবে। হ্যাঁ এই আরিফটা পুরো লাইন জুড়ে থাকুক, আরো হোক, বড় হোক, মানুষের চোখে পড়বে। অনেক সময় হয় না ভাড়া দেওয়া হবে, এক কথার মধ্যে আমরা বড় করে লিখি, তাহলে ওটা কিভাবে লিখি? ওটা লেখার জন্য আমাদের কি করতে হবে, যে এইখানে যদি আমরা ক্লিক করি দেখবেন যে ওটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ কোনো একটা জিনিস যদি সিলেক্ট হয়ে যায় তার মানে ওটা পরিবর্তনযোগ্য। আচ্ছা, তো এইখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে পরিবর্তন হবে। পরিবর্তন হবে কি, এখানে আমরা যে কোনো ডিজিট লিখে দিতে পারবো। আমরা যদি লিখি যে এটার ফন্ট সাইজ হবে 1, সে 1 নিল ফন্ট সাইজ। এরপরে কি করতে হবে, আমরা যদি এইখানে ক্লিক করি, খেয়াল করবা এখানে ক্লিক করলে কি হয়েছে, সে এখানে যে এখানে যদি 1 লিখি, 1 লিখে আমাদের এন্টার দেওয়া লাগবে। আর যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে হচ্ছে কি ওইটা যেহেতু আমার সিলেক্ট করা ছিল এই জন্য এটা কাট হয়ে যাচ্ছে। হ্যাঁ অটোমেটিকলি কাট হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এটা সিলেক্ট করব এবং আমরা যেই ফন্ট সাইজ লিখতে চাই সেটা এখানে লিখবো, লিখে একটা এন্টার দিব কিবোর্ডে, এন্টার। হ্যাঁ এন্টার যদি দেই তাহলে এখন ওই লেখাটা 1 সাইজের হয়ে গেছে। হ্যাঁ এবং 1 সাইজের হয়ে গেলটা কোথায়, আচ্ছা এটা হচ্ছে 1 সাইজ মনে হয় খুবই ছোট হয়ে গেছিল, যেটা আমরা হয়তো চোখেই দেখিনি যে কই গেছে। হ্যাঁ আমি এটাতে তাহলে 5 দিই। হ্যাঁ যেহেতু 5 আমাদের ওই লিস্টে নেই, 5 দিলে কি হচ্ছে দেখেন একেবারে ছোট হয়ে যাচ্ছে, আমরা চোখেই দেখতে পাচ্ছি না। তাহলে আমরা যদি এইখানে এটাতে 500 সাইজের করতে চাই আমাদের সেইটাও সম্ভব। হ্যাঁ 500 লিখে আমরা কি করব, এন্টার দিব। তাহলে কি হবে, সে তার মতো করে পেজ ভাগ করে নেবে। হ্যাঁ আমরা যদি এক পাতায় করতে চাই, এখন হচ্ছে গিয়ে সবচেয়ে মজার জিনিসটা, আমরা এটা 200 সাইজ দিলাম, দেখি 200 তে কতটুকু আসে। হ্যাঁ 200 তে অনেক বড় আসে। আমরা এটারে 120 দিলাম, দেখি 120 এ কতটুকু আসে। হ্যাঁ মোটামুটি আসছে। এখন আমরা যেটা চাইতেছি যে লেখাটা এমন ভাবে হবে যেন প্রত্যেকটা এক একটা লাইনে থাকে। হ্যাঁ তো সেইটা করতে গেলে আমাদের এইখানে এই যে আমরা মাই নেম, তারপরে হচ্ছে গিয়ে আর এর জায়গাতে ইজ হবে। হ্যাঁ তো এটা আমি ওই গ্রামাটিক্যাল মিস্টেক দেখাই কিনা সেটার জন্য লিখছিলাম, এটা আবার ভুল করেন না। তো এটা আমি যদি 120 এর জায়গায় এখন যদি 130 করি তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখি। কি করছে, এই যে এখন দেখেন যে সে হচ্ছে গিয়ে 8টার নিচে নিচে আরেকটার নিচে নিচে, কিন্তু আমি চাইতেছিলাম যে এটা এক পাতার মধ্যেই হোক। হ্যাঁ তো এখন এইরকম যদি কখনো কোনো প্রবলেম অ্যারাইজ করে সেই ক্ষেত্রে আমাদের কিছু শর্টকাট পদ্ধতি ইউজ করতে হবে। হ্যাঁ এই শর্টকাটটা দুই রকম হতে পারে। সেটা হচ্ছে কি আমরা এটাকে 100 তে দিয়ে রাখি, 100 তে দিয়ে রাখলে এই যে আমাদের এখানে একটা আছে বড় করে এ লেখা, আর একটা আছে হচ্ছে কি ছোট করে এ লেখা। হ্যাঁ এই বড় হাতের এ যদি দেই তাহলে আমাদের এটা একটা নির্দিষ্ট হারে সে হচ্ছে গিয়া বড় হইতে থাকবে। এটাকে যদি ক্লিক করি কতটুকু হলো, 100 থেকে 110 হয়ে গেল। এরপরে যদি আবার ক্লিক করি 120, হ্যাঁ তারপরে ক্লিক করলে কি হয়েছে 130 হয়ে গেছে। হ্যাঁ কিন্তু আমাদের ওইটা অপোজিট আরেকটা পেজে চলে গেছে, তাই না? তো এখন আমরা তো এই হারে হয়তো ছোট বা বড় নাও করতে চাইতে পারি, ও 10 করে বাড়তেছে, আমার দরকার হবে 5 করে বাড়ানো অথবা 1 করে বাড়ানো। সেই ক্ষেত্রে আমি করবো নাকি? হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের একটা কিবোর্ড শর্টকাট ইউজ করতে হবে। এটা দিলে বড় হবে, এটা দিলে ছোট হবে। হ্যাঁ এই বড় এটা দিলে বড় হইতে থাকবে, ছোট এটা দিলে ছোট হইতে থাকবে। সেই ক্ষেত্রে আমাদের একটা, যদি আমরা এটা এক ফন্ট করে বাড়াইতে চাই একটা একটা করে, সেই ক্ষেত্রে আমাদের কিবোর্ডের মধ্যে হচ্ছে গিয়া এই একটা কি CTRL, এটারে আমরা বলি হচ্ছে গিয়া কন্ট্রোল। হ্যাঁ কন্ট্রোলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়া CTRL। হ্যাঁ এই কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে
এইখানে যে ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেট চিহ্নটা আমরা এটা ধরবো। এই ব্র্যাকেট চিহ্নটাতে এক আচরণ কেন করছো? আচ্ছা, এটা যদি দেই, দেখেন বাম পাশেরটা, তাহলে কি হচ্ছে, এক ফন্ট করে ছোট হচ্ছে। ওইদিকে খেয়াল করো, ফন্ট কয়টা করে ছোট হচ্ছে, 41, 40, 39, হ্যাঁ, এক ফন্ট করে ছোট হচ্ছে। আর এইটা যদি দেই তাহলে এক ফন্ট করে সে বড় হবে। তো এইটাকে যদি আমরা আস্তে আস্তে চাপতে থাকি, সে যত আছে ওইভাবে আস্তে আস্তে, ওই যে দেখেন এক পেজে থাকবে, হ্যাঁ এক পেজে থাকবে, আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো জিনিসটাকে। হ্যাঁ, এক পেজে থাকলো এবং আমরা কি করতেছি, আস্তে আস্তে বড় করতেছি। যখন দেখবো যে হ্যাঁ আমার এইটা চলে আসছে, তখন আমরা এটাকে আস্তে আস্তে নিয়ে আসবো। এখন এইখানে অসুবিধা যেটা হইতেছে সেটা হচ্ছে গিয়ে এই মার্জিন বা ইয়ের জন্য সে এই ফন্টে আসলে হচ্ছে গিয়ে ওই পর্যন্ত সে রাখতে পারতেছে না। এই কন্ট্রোল থার্ড ব্র্যাকেট না? হ্যাঁ, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে গিয়ে এই ফন্ট সাইজটাকে বড় বা ছোট করতে পারি। এটা যদি আবার আমরা চেঞ্জ করে দিই, ফন্টের অন্য ফন্ট নিয়ে আসি, তাহলে হয়তো আবার এরকম হইতেও পারে। যে আমরা দিয়ে দেখলাম কি হয়। এখানে ওই মার্জিন ঠিক করলে, অথবা যদি আমি এইটারে কাটা দিয়ে দিই, তাহলে হয়তো কোথায় একটা ধরার মতো এখানে জায়গা নাই। হ্যাঁ, একটা গেলে সে পরবর্তী লাইনে মানে আরিফটা ধরার মতো সে এখানে জায়গা পাচ্ছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করতে পারবো, আমাদের অনেক মানে পদ্ধতি আছে। আমরা হয়তো এই লাইনের মধ্যে যদি স্পেস কমায় দিই, তাহলে হচ্ছে গিয়ে এটা এই লাইনে চলে আসবে। সেইগুলো আবার আমরা পরবর্তীতে এই যে বিভিন্ন অপশনে গেলে আমরা এইগুলো পাবো, যে আমরা কোথায় গেলে কি হবে। হ্যাঁ, আমরা এর মধ্যে যদি স্পেস কমায় দিই তাহলে হবে, ক্যারেক্টারের সাইজ যদি কমায় দিই বা ক্যারেক্টার করে দিই, চেঞ্জ করে দিই, তাহলে অনেকভাবে আছে, এগুলো আমি দেখাবো। হ্যাঁ, তো এটা আমাদের একটা প্রবলেম থাকলো যে আমরা এক পাতায় আনতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের এক পাতায় থাকতেছে না। হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে এটা সলভ করব। আপাতত যে জিনিসটা সলভ করতে যাচ্ছি সেটা করি, তাহলে আমাদের একটু ভালোভাবে আগাবো। তাহলে আমরা এটাতে ছোট করে দিই, ছোট করে আমরা ওই পাতায় নিয়ে আসি, এক পাতার মধ্যে। তাহলে আমরা দেখলাম হচ্ছে গিয়ে যে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারতেছি, ফন্টের স্টাইল, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারতেছি, এবং হচ্ছে গিয়ে তাকে ইচ্ছা মতো ছোট বা বড় করতে পারতেছি। সেটা এইখানকার মধ্যে যে ফন্ট আছে সেটা থাকলেও পারবো, এর বাইরের ফন্ট আমরা চাইলে দিতে পারবো। তো এরপরে এই দুইটাও দেখলাম যে একটা নির্দিষ্ট হারে ছোট বা বড় করা। এরপরে এটা কি, এটা হচ্ছে গিয়ে ক্লিয়ার ফরম্যাটিং। এর ক্লিক করে যদি আমরা করি, সে হচ্ছে গিয়ে সব কিছু বাদ হয়ে সে একেবারে আগে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত যাবে। হ্যাঁ, এটা দিয়ে যে কোনো কিছু, যেমন হচ্ছে গিয়ে আমি যদি এইটুক সিলেক্ট করি, এইটুক সিলেক্ট করে যদি ক্লিয়ার ফরম্যাটিং ওইটাতে ক্লিক করি, তাহলে সে আগে যেরকম ছিল একেবারে প্রথমে, ঠিক সেই অবস্থাতে চলে যায়। মানে এর মধ্যে আর কোনো ফরম্যাটের কিছু থাকবে না। এই জিনিসটা কেন দেওয়া হয়, যেমন আমরা অনেক সময় অনেকে পেন ড্রাইভে করে কিছু কাজ দেয়, ভাই আমার এই কাজটার একটু সুন্দরভাবে সাজায় দিতে হবে। তুমি ও যেভাবে সাজাইছে সেটার মধ্যে তুমি বুঝতেছো যে প্রচুর ভুল আছে, প্রচুর সমস্যা আছে, সেটারে যদি তুমি করতে যাও তাহলে তোমার সময় লাগবে 3-4 গুণ। আর তুমি যদি একেবারে এইটারে ক্লিয়ার ফরম্যাট করে সে যা যা করছিল এভরিথিং বাদ দিয়ে দিয়ে নতুন ভাবে করো, মানে কম্পিউটার একটা জিনিস কি, কারো করা কোনো কাজে যদি তুমি এডিট করতে যাও সময় বেশি লাগে, বাট তুমি যদি নতুন করে কোনো কাজ শুরু করো সেই ক্ষেত্রে সময় অনেক কম লাগে। তুমি তোমার মতো করে সাজায় ফেলবে, কারণ এক একজন এক এক ভাবে কাজ করে। যেমন তুমি একটা কাজ একভাবে করলে আরেকজন কিন্তু সেইভাবে নাও করতে পারে, সে অন্যভাবে কাজ। ওইটা দিলে একদম বেসিক ফন্টে চলে যাবে, ওইটা দিলে একেবারে বেসিক অবস্থাতে চলে যাবে, সবকিছু বেসিক, যেমন একেবারে সবকিছু ক্যারেক্টার ফন্ট থেকে শুরু করে এভরিথিং তার বেসিক অবস্থাতে চলে যাবে। এটা হচ্ছে গিয়ে ক্লিয়ার ফরম্যাটিং। এরপরে যে জিনিসটা, এটা মনে হয় যারা মোটামুটি কাজ করে সবাই জানে, সেটা হচ্ছে গিয়ে যে আমার কোনো একটা জিনিসকে যদি বোল্ড, কি বোল্ড কথাটার অর্থ হচ্ছে গিয়ে মোটা। হ্যাঁ, যে একটু মোটা করার জন্য আমরা এই বোল্ডটা ইউজ করতে পারি। আমরা যদি চাই যে এই জিনিসটা হচ্ছে গিয়ে কি সোজা আছে, এটা ইটালিক হরফে যে লেখা, হ্যাঁ একটু বাঁকা করে লেখে না অনেক সময়, যেমন এই যে এটা কিন্তু জন্মগতভাবেই ইটালিক। হ্যাঁ,
যে আমরা চাচ্ছি এইটার একটু ইটালিক করবো যেন মানুষের চোখে পড়ে এই জিনিসটা, হ্যাঁ, তখন হচ্ছে কি এইভাবে আমরা বাঁকা করে দিতে পারি, সেম জিনিস বাট এটা একটু বাঁকা হয়ে গেছে। আর হচ্ছে কি আন্ডারলাইন আমরা বিভিন্ন কাজে ইউজ করি, হ্যাঁ, যদি কখনো আন্ডারলাইন দিতে হয় তাহলে আমরা এইটাতে ক্লিক করলে আন্ডারলাইন চলে আসবে, হ্যাঁ, এই আন্ডারলাইন চলে আসবে। আবার যদি আমরা চাই যে আন্ডারলাইন উঠায় দিব বা ইটালিক উঠায় দিব বা বোল্ড উঠায় দিব, আমরা যেই পথে ঢুকছিলাম, কি পথে ঢুকছি, যে ইউতে চাপ দিছি আন্ডারলাইন হয়েছে, আবার ইউতে চাপ দিলে আন্ডারলাইন চলে যাবে, হ্যাঁ। ওই যে প্রথম দিনে যেটা বলছিলাম, আপনি যে পথে কাজ করবেন ঠিক সেই পথে, যেই পথে যাবেন সেই পথেই আপনাকে আবার ফিরে আসতে হবে। এইটুক যদি চাপ দিই শুধু ওইটুকুটাই চলে যাবে, হ্যাঁ। তো এখন আন্ডারলাইন করতে গেলে আবার অনেক সময় বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন আমরা ইউজ করি। এই ইউর পাশে যে একটা চিহ্ন আছে না, এটাতে যদি আমরা চাপ দিই তাহলে বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন পাবো। তো আমরা যদি চাই যে আমরা এরকম ডবল আন্ডারলাইন দিব তাহলে এটা, যদি আমরা চাই ডট ডট দিব এটা, যদি আমরা এই যে বিভিন্ন স্টাইল আছে যেটা আমরা চাই সেটা দিয়ে দিলে এখানে সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা এই দুইটা জিনিস মোটামুটি ভালোভাবে বোঝা হয়েছে। তারপরে যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে যে স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু জিনিসটা কি, যে যে কোনো লেখার মধ্যে সে আচ্ছা, স্ট্রাইক থ্রুটা হচ্ছে গিয়ে, স্ট্রাইক থ্রুটা আমরা অনেক সময় দেখি যে এই যে ভাইজান দোকান করে, হ্যাঁ, ওই অন্য দোকানে হচ্ছে গিয়ে এটা 110 টাকা, বাট আমি দিচ্ছি অনলি 99, ওই 110 আমরা ক্রস দিয়ে দিই, 99 থাকে। তো এটা হচ্ছে গিয়ে কি ইন্টারন্যাশনালি কখনো ক্রস চিহ্নটা ইউজ করে না সাধারণত, মানে ওই ক্রসটাও কোথাও না কোথাও হচ্ছে গিয়ে ওই দামে বেচতেছে, তো ক্রস দেওয়ার মানে যে এই দাম কোথাও নাই, তো ওইটা ওরা ইগনোর করে। ওরা কি করে, এই দাগটা দিয়ে যায়, হ্যাঁ, তার মানে এটা আপাতত নাই, এইখানে কি হওয়ার কথা ছিল, এইখানে হওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে ইজ, হ্যাঁ, তার মানে এই জিনিসটাই হচ্ছে গিয়ে স্ট্রাইক থ্রু, যে কোনো একটা লেখার মধ্যে দিয়ে, স্ট্রাইক থ্রু লেখার মধ্যে দিয়ে এই দাগটা দেওয়া হচ্ছে গিয়ে স্ট্রাইক থ্রু। তো এটা খুব রেয়ার ইউজ হয় আমাদের দেশে, আর আমরা অনেকেই হচ্ছে গিয়ে এই জিনিসটা ইউজ করি। অনেক সময় আমরা এলোমেলো করে ফেলি, যে আমাদের যদি একটা সূত্র থাকে এরকম, এ প্লাস বি হোল স্কোয়ার দিতে হবে, হ্যাঁ, স্কোয়ারটা কি আসলে 2, তাই না? তো এখন এই জিনিসটা কিন্তু আমরা এই কম্পিউটার দিয়ে কোথাও স্কোয়ার দিতে পারি না, হ্যাঁ। তো এইখানে দেখেন যে হচ্ছে গিয়ে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে কি নিচে আর একটা হচ্ছে গিয়ে উপরে, হ্যাঁ, লেখার উপরে এবং নিচে, এইটা হচ্ছে গিয়ে সাবস্ক্রিপ্ট আর এইটা হচ্ছে গিয়ে সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ। এই জিনিসটা আমরা ওই সাবস্ক্রিপ্টটা কোথায় ইউজ হয় আমরা জানি, যে পানি লিখতে H2O এই রকম আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে এই 2টা কিন্তু নিচে চলে যায়, আর স্কোয়ারের ক্ষেত্রে, পাওয়ারের ক্ষেত্রে এটা উপরে চলে যায়। তো আমরা যদি উপরে উঠাইতে চাই তাহলে কি করব, এই উপরেরটাতে ক্লিক করব, স্কোয়ার হয়ে গেছে। যদি নিচে নামাইতে চাই আমরা নিচেরটাতে ক্লিক করব, নিচে নেমে গেছে। তবে সবসময় খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে আমরা এই যে ধরো যে এইখানে আমরা এরপরে যদি কোনো কিছু লিখতে যাই তাহলে সবই কিন্তু উপরে হবে, হ্যাঁ, যেহেতু আমাদের পরবর্তী সবকিছু ওই সুপারস্ক্রিপ্টেই সে নিয়ে যাবে। এই জন্য আবার কি করতে হবে, এই সুপারস্ক্রিপ্টে আর একবার চাপ দিয়ে এটারে ই করে দিতে হবে, হ্যাঁ। তখন আমরা কি করব, ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে লিখবো। তো লেখার জন্য আমরা কি করব, সবার আগে যে যে পাওয়ার হয় সেটা আগে নিউমেরিকে লিখে নিব, তারপরে হচ্ছে গিয়ে কি একটা একটা করে উপরে উপরে বা নিচে আমরা নামায় দিব। তো এই হচ্ছে গিয়ে আমাদের এই দুইটার কাজ, হ্যাঁ, এই দুইটার কাজ। এরপরের যে কাজটা, এই কাজটা খুবই ইজি, এই কাজটা আপনাদেরকে আমি টাস্ক দিয়ে দিব, সেটা হচ্ছে গিয়ে এই কাজটা। এই কাজটার কাজ হচ্ছে গিয়ে যে সেন্টেন্স কেস, অর্থ হচ্ছে গিয়ে যে আমরা যদি কোনো কিছু লিখি সেটা শুধুমাত্র প্রথমের অক্ষরটা, কোনো একটা সেন্টেন্সের প্রথমের অক্ষরটা বড় হাতের হবে, বাকি সবগুলা ছোট হাতের হবে। এটা হচ্ছে গিয়ে সেন্টেন্স কেস, যেখানে ফুল স্টপ, ফুল স্টপের পরে যেমন এই যে আই বড় হাতের, হ্যাঁ, আবার ফুল স্টপ কোথায় আছে, এরকম প্রথমেরটা হচ্ছে গিয়ে বড় হাতের হবে, পরের গুলা সব ছোট হাতের হবে। এটার নাম হচ্ছে গিয়ে সেন্টেন্স কেস, এবং এটা ইন্টারন্যাশনালি এই ফরম্যাটটাই আমরা ইউজ করি। এরপরে যেটা আছে লোয়ার কেস, মানে তোমার যা আছে তুমি যাই লিখবা, যদি লোয়ার কেসে দিয়ে লেখো,
বা লোয়ার কেসে থাকে তাহলে সব সবই ছোট হাতে ছোট হাতের আসবে। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে আপার কেস তুমি সব বড় যাই হাতের। করবা সবই বড় বড় হাতে। হাতের। এরপরে যে জিনিসটা আছে ক্যাপিটালাইজ ইজ কেস, হ্যাঁ Word। ইজ ওয়ার্ড, এইটা হবে কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে পরে যেটা আছে Toggle সেটা হচ্ছে case। গিয়ে টগল কেস। এটা নরমালি ওয়ার্ল্ড ওয়াইড কোথাও ইউজ হয় না, বাট এরা দিয়ে রাখছে যে প্রথম অক্ষরটা ছোট হাতের পরেরগুলো বড় হাতে। Highlight এটা হয়ে যাবে। দুনিয়ার কোথাও এটা ইউজ হয় না। হ্যাঁ, এই 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 জিনিসগুলা একটু এটার কাজ হবে হচ্ছে গিয়ে তোমাদের এরকম দুইজনেই যার যার কম্পিউটারে হচ্ছে গিয়ে দুইটা প্যারা লিখবা একেবারে যে কোনো আচ্ছা, বই দেখে হাতে লিখবা, হ্যাঁ কোথাও থেকে কপি পেস্ট করে আইনা না। আচ্ছা দেওয়ার পরে হচ্ছে গিয়ে ওইটার এখানে কতটা ফরম্যাট আছে 1 2 3 4টা, হ্যাঁ নিচেরটা আমরা বাদ দিলাম। আচ্ছা এই 4টা ফরম্যাটে এই তাহলে কতটা হবে 8টা প্যারা কপি করবা পেস্ট করবা নিচে নিচে, হ্যাঁ পেস্ট করে এক একটারে এক এক ফরম্যাট দিয়ে দিবা আচ্ছা সিলেক্ট করে। আচ্ছা এটা থাকবে হচ্ছে গিয়ে তোমাদের কাজ, হ্যাঁ। আর এরপরে যেটা এই জিনিসটা হচ্ছে গিয়ে খুব ইজি জিনিস, একেবারেই ইজি। আমরা চাইতেছি যে এইখানে মাই নেম ইজ আরিফ নামটাকে হচ্ছে কি হাইলাইট করে দিব। তো আমরা কলম দিয়ে আগে হাইলাইট করতাম, হাইলাইট পেন দিয়ে কি করতাম যে কোনো একটা কালির থাকতো সেটা দিয়ে দাগ দিয়ে দিতাম। তো এই সেম জিনিসটা এইখানে যে আমরা যদি এখানে ডিরেক্ট ক্লিক করি তাহলে যেই কালারটা এই মুহূর্তে সিলেক্ট আছে ওইটা দিয়ে এটা হাইলাইট হয়ে যাচ্ছে। তো নরমালি হাইলাইটের জন্য আমরা যে কালারটা ইউজ করতাম সেটা হচ্ছে কি হালকা হলুদ একটা কালার, এই কালারটা, হ্যাঁ 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 এটাই আমরা মানে নরমালি বেশি ইউজ করতাম। তো দিলে এটা হয়ে যাবে। তো এখানে প্রচুর কালার আছে, আপনি যেটা দিয়ে হাইলাইট করতে মন চায় এখান থেকে এই অ্যারো কিতে চাপ দিতে হবে, হ্যাঁ অ্যারো কিতে চাপ দিলে যেই কালারটা আছে সেটা দিয়ে আপনি আপনার যে কোনো লেখাকে হাইলাইট করে দিতে পারেন। তারপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে এইটাই সবচেয়ে মানে বেশি ইউজ হবে, সেটা হচ্ছে গিয়ে যে কোনো মানে টেক্সটকে আমরা যদি রং দিতে চাই, এটা আছে কি এখন কালো, যদি এখানে ডিরেক্ট চাপ দেই তাহলে কি হবে লাল, তাই না? কিন্তু যদি আমরা চেঞ্জ করতে চাই যে এইটুক আমাদের অন্য কালার হবে, তখন এই অ্যারো কিতে চাপ দিতে হবে এবং এইখানে যা হাজার colour হাজার আছে, শত শত কালার আছে। আমরা চাইলে এই কালারগুলা আরো যে কালার তৈরি করা যায় সেইগুলো আমরা দেখাবো, সেগুলো আমরা পরের দিন দেখাবো। এগুলারে আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো জায়গায় ধরে ধরে আমরা চেঞ্জ Change করে করা ফেলতে যাবে। পারবো, যে কোনো কালারেই আমরা নিয়ে আসতে পারবো। এই যে ভেতরে আরো ফাংশন আছে মোর কালার, এখানে গেলে প্রচুর কালার আছে, আমাদের যেটা দরকার আমরা সেই কালারটাই এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো। তো এগুলা আরো আমরা ডিটেইলস দেখাবো হচ্ছে গিয়ে আগামীকালকে। তাহলে এইটুক মোটামুটি পুরোটাই আপাতত শেষ হয়ে গেল। এখন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে এইখানে যা যা আছে সবগুলা দুইটা প্যারা নিজেরা হাতে লিখবেন, লিখে হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস আপনারা ইমপ্লিমেন্ট করবেন। একটু একটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু একটু না, ভালোভাবে দেখবেন, ভালো হয় হ্যাঁ হ্যাঁ? কারণ আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের উপর ধরবো আপনাদের। আচ্ছা ঠিক আছে আর না বুঝলে আমাদের একবারের জায়গাতে 100 বার বলতে হবে। 100 বার বলতে গেলে হয়তো 10 বারের পরে আমি বিরক্ত হয়ে যাব। এজন্য ভালোভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, হ্যাঁ। আচ্ছা মনে হয় আশা করো আচ্ছা